উচ্চ আদালতের নির্দেশের ২.৫ বছর পর কর্ণফুলী নদীর দুপাড় দখলমুক্ত করতে অভিযান। গুঁড়িয়ে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা, স্থায়ী সমাধানের পরামর্শ। নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সাহসিকতার জন্য পুলিশ সপ্তাহে পদক পেলেন ৩৪৯ জন। কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ। ১ যুগ পর নাইকো দুর্নীতি মামলার নথি চাওয়ায় আইনজীবীদের বাকবিতণ্ডা। রোহিঙ্গাদের কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে কক্সবাজার। নানামুখী সমস্যায় স্থানীয়রা। ক্যাম্প পরিদর্শনে ইউনিসেফের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। এবং ঝালকাঠিতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা, প্রেমের সম্পর্ক ভাঙার জের, অভিযোগ স্বজনদের। অভিযুক্তকে গ্রেফতারে মাঠে পুলিশ। দেখছিলেন বিশেষ শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি তোহা খান তামিম। উচ্চ আদালতের নির্দেশনার ২.৫ বছর পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুপাড় দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রথম দিনের উচ্ছেদ অভিযানে অংশ নেয় জেলা প্রশাসনের নেতৃত্বে সিটি কর্পোরেশন, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস সহ ১০টি সংস্থা। এ সময় গুঁড়িয়ে ফেলা হয় অবৈধ স্থাপনা। এতে সন্তোষ প্রকাশ করে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে নগরবাসী। নূর জামাল আতিকের ক্যামেরায় পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। দখল আর দূষণে অনেকটাই প্রাণ হারাতে বসেছে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী। বারবার চেষ্টা করা সত্ত্বেও কোনোভাবেই উচ্ছেদ করা যাচ্ছিল না অবৈধ দখলদারদের। ২০১৪ সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরিপ করে ২,২৮১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল, কিন্তু অর্থ ছাড় সহ নানা জটিলতার কারণে কোনোভাবেই উচ্ছেদ কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে ভূমি মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে আজ থেকে কর্ণফুলী নদীর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সকল পর্যায় থেকে একটি ইতিবাচক অংশগ্রহণ রয়েছে আমাদের এই উচ্ছেদ কার্যক্রমে। কোনো প্রভাবশালীর কাছে আমরা মাথা নত করব না এবং অলরেডি বেশ কয়েকটি জায়গা থেকে হুমকি ধামকি এগুলো এসেছে। আমার উচ্ছেদকারী ম্যাজিস্ট্রেট যারা তাদেরকে হুমকি দিয়েছে, কিন্তু আমরা সেই হুমকিতে আমরা বিচলিত নই। কর্ণফুলী নদী দখল হওয়ার কারণে ও নাব্যতা সংকটের কারণে এখানে সমস্যায় পড়তে হচ্ছিল বোট চালকদের। এছাড়া দখলের কারণে সাধারণ মানুষদের পড়তে হয়েছে নানা সমস্যায়। তবে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় খুশি সকলে। কর্ণফুলী নদীর জন্য এরকম একটা অভিযানের খুব প্রয়োজন ছিল। এটাতে আমরা বাপদাদা সম্পত্তি, সরকারের জমি সরকারের লাগতে আছে, সরকার নিয়ে যাবে শেষ। এগুলো তো মুক্ত হয়ে যায়, পরিবেশটা সুন্দর হবে, নদী বড় হবে, আমাদের নৌকা চালাতে সুবিধা হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নদী গবেষকরা বলছেন শুধু উচ্ছেদ কার্যক্রম চালালেই হবে না, রক্ষণাবেক্ষণ করতে হবে উচ্ছেদের জায়গাও। সীমানা চিহ্নিত করে যাতে আগামীতে আর কোনো ধরনের যে স্থাপনা গড়ে তুলতে কেউ না পারে কোনো প্রভাবশালী, সেই দিকে নজর রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের প্রায় ২ শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন আছে এবং আমরা এখানে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি যাতে কোনো ক্রমেই এই উচ্ছেদ অভিযান কেউ ব্যাহত করতে না পারে। দখল আর দূষণে অনেকটাই বিপর্যস্ত দেশের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। নিয়মনীতি তোয়াক্কা না করে এখানে গড়ে তোলা হয়েছে হাজার হাজার অবৈধ স্থাপনা। আজ থেকে কর্ণফুলী নদীকে বাঁচাতে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকলে কর্ণফুলী নদী তার প্রাণ ফিরে পাবে, এই প্রত্যাশা সকলের। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এদিকে অবৈধ দখলমুক্ত করতে খুলনা নগরীর বিভিন্ন সরকারি খাল ও ময়ূর নদী পরিদর্শন করেছেন সিটি মেয়র ও জেলা প্রশাসক। শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করা হবে বলে জানিয়েছেন তারা। সকালে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার একটি খাল পরিদর্শনে যান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল উদ্দিন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর বাগমারা ও নিরালা খাল পরিদর্শন শেষে গল্লামারী এলাকায় ময়ূর নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়ূর নদীর সাথে সংযুক্ত ২২টি খাল খনন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে জমিগুলো আছে জেলা প্রশাসনের সহযোগিতায় এই জমিগুলো উদ্ধার করে অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো অপসারণ করে নদীর সঠিক
পরিমাণ সীমানা নির্ধারণ করে পরবর্তীতে আমরা ডিজাইন প্রণয়ন করে এই কার্যক্রমগুলো শুরু করতে পারবো। কম্বাইন্ডলি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ, আমি ওনাদের ওই কমিটির সভাপতি, আমরা সেগুলো আবার খননের জন্য দিয়ে দেবো। তাতে করে নদীর খালের আগে যে ঐতিহ্য প্রবাহ, সে প্রবাহটা থাকবে। আমাদের বসবাসের জন্য যেটা প্রয়োজন সেই কাজগুলো করার জন্য যদি খাল যেগুলা দীর্ঘদিন আমরা সংস্কার করিনি কিংবা এই সমস্ত খাল অবৈধ দখলে ছিল, এখন দেশের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে এগুলো উদ্ধার করতে হবে। নিরীহ ব্যক্তি যেন পুলিশ সদস্যদের হাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পুলিশ সপ্তাহ 2019 উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্যারেড পরিদর্শন শেষে বক্তৃতায় তিনি জঙ্গি দমনে পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করেন। বলেন, মাদক নির্মূল ও নিরাপদ সড়ক গড়ে তোলার কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে তাদেরকে। সাহসিকতার জন্য 349 জন পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করা শতাব্দীর ঐতিহ্যবাহী বাহিনী বাংলাদেশ পুলিশ। ৭১-এর 25শে মার্চ সর্বপ্রথম এই বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে রাজারবাগে। ঐতিহাসিক এই রাজারবাগেই পুলিশ সপ্তাহ 2019 উদ্বোধন অনুষ্ঠানে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে 11টি কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এবারের পুলিশ সপ্তাহে প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সদর দপ্তরের এআইজি আবিদা সুলতানা। তার নেতৃত্বে পরিচালিত প্যারেডে অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য। প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়ে বলেন, নিরীহ কোনো জনগণ যেন পুলিশ দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার না হয়। আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়, বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী পুলিশের প্রত্যেক সদস্যদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানান। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক নির্মূলে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশের প্রত্যেক সদস্যের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে এবং জনবান্ধব পুলিশে পরিণত হবে, সেটাই আপনাদের কাছ থেকে আমি আশা করি। এর আগে 2018 সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রেকর্ড সংখ্যক 349 জনকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকের ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদক দেশের জন্য কাজ করতে আরো উৎসাহিত করবে বলে প্রতিক্রিয়ায় জানান পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার জন্য যে আত্মপ্রত্যয়, সেই আত্মপ্রত্যয়ে কাজ করার জন্য উৎসাহিত করে এই পদক। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই পদকে ভূষিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। এর পরবর্তীতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে পুড়িয়ে হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। শুনানি শেষে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এই আদেশ দেন। এদিকে নাইকো দুর্নীতি মামলার নথি নিয়ে টানা হ্যাঁচড়া অব্যাহত রয়েছে দুদক ও বেগম জিয়ার আইনজীবীদের মধ্যে। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি 12 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিএনপি জামায়াত জোটের অবরোধ চলাকালে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে 8 জনকে হত্যা মামলায় 1.5 মাস আগে জামিন আবেদন করেন বেগম জিয়া। উচ্চ আদালতের নির্দেশনার পর সোমবার দুপুরে এই আবেদনের শুনানি হয় কুমিল্লার আদালতে। শুনানি শেষে বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আদালত। লানেট কোর্ট ওনার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। ওনার আবেদন নামঞ্জুর করে আগামী 25/2/2019 তারিখ 4 শুনানির জন্য রেখেছেন। এদিকে নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 12 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত। এদিনও মামলার নথি নিয়ে দুপক্ষের আইনজীবীদের বাকবিতণ্ডা হয়। 12 বছর পর মামলার নথি চাওয়া নিয়ে দুদকের আইনজীবী বলছেন, বিচার কাজ বিলম্বিত করতেই অপচেষ্টা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই অন্যায়, এই অবিচার, এটা শুধু রাজনৈতিক কারণে, তাকে হেয় প্রতিপন্ন করার কারণে আজকে এই মামলা এখনো পরিচালনা করা হচ্ছে। এই মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ
নাই বললেই চলে। মওদুদ আহমদ সাহেব যে কথাগুলি বলছেন এবং কথাগুলি সঠিক না। হঠাৎ করে ওনারা আজকে এতদিন পরে ডিসচার্জ পিটিশন শুনানিকালে ওনারা বলছেন যে ওনাদেরকে কাগজপত্র প্রদান করতে হবে। আমরা বলেছি মামলাটাকে বিলম্বিত করার জন্যই এই সমস্ত দরখাস্ত দেওয়া হচ্ছে। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া, তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। বর্তমানে মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরও থাকছে। রাজশাহীর তানোরে অজ্ঞাত রোগে 1 সপ্তাহে 6 জনের মৃত্যু, হাসপাতালে আরও 6 জন। এলাকায় আতঙ্ক, কারণ অনুসন্ধানে মাঠে বিশেষজ্ঞ দল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সকাল 10:30টার দিকে নভো এয়ারের একটি বিমানে করে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এরপর সড়ক পথে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। আগামীকাল মঙ্গলবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জোলি। 2012 সাল থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন জোলি। রোহিঙ্গাদের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের দিকে এগুচ্ছে কক্সবাজার। তাদের বসতি স্থাপন ও জ্বালানির জন্য এরই মধ্যে উজাড় হয়েছে 6,000 একরের বেশি বনভূমি। এসব কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। অবশ্য বন বিভাগের দাবি, ক্যাম্প ও তার আশপাশের এলাকায় বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সোজাউদ্দিন বিলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা। এখানে রাস্তার দুপাশে দেখা যেত পাহাড় আর পাহাড়ের ছোট বড় গাছগাছালি ও সবুজে ঘেরা ফসলি জমি, কিন্তু এখন আর সে দৃশ্য অনেকটাই অনুপস্থিত। এখন দেখা মিলবে কেবলই ক্ষতচিহ্ন আর রোহিঙ্গাদের বসতি। গত 16 মাস ধরে রোহিঙ্গা ও এনজিও সংস্থাগুলো যেভাবে পেরেছে সবুজ ঘেরা গাছগাছালি, পাহাড় ও ফসলি জমি ধ্বংস করে গড়ে তুলেছে বসতি ও স্থাপনা। ফলে এখন বিপন্ন হতে চলেছে এখানকার জীববৈচিত্র্য, আর নানা সমস্যার মুখোমুখি হচ্ছে স্থানীয়রা। আমাদের পাহাড়ে গাছগাছালা ছিল, এখন তো আর গাছগাছালা নাই। এখন শুধু দেখা যায় রোহিঙ্গাদের তেরফালের বাসা। গাছপালা কাটা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, দিন দিন রোহিঙ্গারা নতুন নতুন বাসা বাঁধতেছে। বিভিন্ন এনজিও, তাদের অফিস, বিভিন্ন কর্মকাণ্ডের নামে তারা আমাদের পরিবেশকে ধ্বংস করছে। আমরা যারা স্থানীয় আছি তারা পরিবেশগতভাবে, আর্থিকভাবে এবং সামাজিকভাবে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। গাছপালা শেষ, আমরা নিঃশ্বাস নিতে পারছি না, আমাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। যে ধান্য জমি যেটা আমরা চাষ করতাম, প্রচুর আমাদের ক্ষতি হয়েছে। রোহিঙ্গাদের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের দিকে এগুচ্ছে কক্সবাজার। তাই দ্রুত ধ্বংস হওয়া বনভূমিতে পরিকল্পিতভাবে বনায়নের উদ্যোগ নেয়ার দাবি পরিবেশ কর্মীদের। পাহাড় রক্ষার জন্য এবং পরিবেশ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য পরিকল্পিত কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বনায়ন করা হয়নি। আমরা মনে করি এই মুহূর্তে কিন্তু পরিকল্পিতভাবে বনায়ন করার প্রয়োজন। তবে জেলার বন বিভাগের শীর্ষ কর্মকর্তার দাবি, পরিবেশের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠাতে ক্যাম্প ও তার আশপাশের এলাকায় বনায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। 250 একর বনায়নের আমরা কর্মসূচি রয়েছে, এটা সম্পন্ন করব সম্পূর্ণ দেশীয় প্রজাতির চারা দ্বারা। আর আগামী অর্থ বছরে আমাদের 500 একর বনায়নের দেশীয় প্রজাতির চারা দ্বারা বনায়নের আমাদের কর্মসূচি রয়েছে। বন বিভাগের হিসাবে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে উখিয়া ও টেকনাফের 6,000 একর বনভূমিতে। তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি তা 8,000 একর বনভূমি ছাড়িয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে নতুন করে পালিয়ে আসা 36টি পরিবারের শতাধিক রোহিঙ্গা বান্দরবানের রুমা সীমান্তে 0 পয়েন্ট এলাকায় আশ্রয় নিয়েছে। গত কয়েকদিন ধরে তারা সেখানে জমায়েত হতে থাকে। বিজিবির বান্দরবান সেক্টর অধিনায়ক কর্নেল জহিরুল ইসলাম জানান, গত ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন ও চীন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি ও দেশটির বিজেপি ও সেনাবাহিনীর বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়।
এর জেরে রাখাইন ও খুমিদের বাড়িতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে সে দেশের সেনাবাহিনী। এরপর থেকেই বান্দরবানের রুমা সীমান্তের চৈক্ষং এলাকায় তারা জড়ো হতে থাকে। তবে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। জিরো পয়েন্টের ওপারে মিয়ানমারের সীমান্তে অবস্থান করছে, তাদেরকে বাংলাদেশের ভিতর প্রবেশ করতে দিবে না। এবং আমরা খুব আমাদের বক্তব্য হলো যে কোনোভাবেই তাদেরকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই বিষয়টি আমি ইতিমধ্যে কমিশনার মহোদয়, আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়কে অবহিত করেছি। বিনা দোষে টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে 3 বছর কারাভোগের ঘটনায় দুদকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে দুদকের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়। এদিকে উচ্চ আদালতের নির্দেশে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গতকাল রাতেই টাঙ্গাইলের ধুবুড়িয়া এলাকার বাড়িতে ফেরেন জাহালম মিয়া। এরপর থেকে পরিবারে বইছে আনন্দ আর উচ্ছ্বাস। সকালে তাকে দেখতে বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষজন ও আত্মীয় স্বজন। খুশির জোয়ার বইলেও দুশ্চিন্তা বেড়েছে জাহালমের স্বজনদের। 3 বছরে মামলা পরিচালনা করতে শেষ সম্বল হারানোর পাশাপাশি ঋণ করতে হয়েছে তাদের। এ অবস্থায় ক্ষতিপূরণ দাবি করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সহ 33টি মামলার প্রকৃত আসামি আবু সালেক হলেও জেল খাটতে হয় নিরাপরাধ জাহালমকে। পরে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দুদক ও সংশ্লিষ্টদের ডেকে পাঠান আদালত। পরে শুনানি শেষে আদালত জাহালমকে মুক্তির আদেশ দিলে রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। আমরা খুব কষ্ট করছি, আমাকে এভাবে পরিস্থিতি গেছে, আমরা মানুষের কাছে চায়া চিন্তা খাইছি। আমার শাশুড়ি আমরা 1 সের করে চাইলেন না খাইছি, আমরা কদুর পাতা বুঝুরি করে দিয়ে যাইলেন দেখাইছি, আমরা নুন দিয়ে চাইল ভেজে নুন দিয়ে গুলিয়ে পানি খাইছি, রাতে খাইয়া শুয়ে থাকছি। আমরা খুব কষ্ট করছি, এইরকম জানি আর কেউ হয় না। আমার জীবন থেকে মূল্যবান 3টা সময় হারায় গেছে। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জানাচ্ছি যে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তার জন্য আমি ক্ষতিপূরণ দাবি করছি। বিনা দোষে কারাভোগ করা জাহালমকে সরকারের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সকালে কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। কমিশনের পক্ষ থেকে তাকে আইনি সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এই যে লোকটা আমি বলেছি খুব ক্যাটাগরিক্যালি বিভিন্ন সময়, একে রাষ্ট্রকে একে ক্ষতিপূরণ দিতে হবে। তার জীবনে 3.5 বছর চলেছে দেশজনের ভিতরে, এবং আমাদের পক্ষ থেকে আমরাও চেষ্টা করেছি যে জাহালমকে আমাদের, আমি জানি না ওর এখানে চাকরি আছে কি নাই এখন কি অবস্থা, জাহালমকে আমরা আমাদের পক্ষ থেকে শুধু আইনি সহায়তা না, জাহালমকে পুনর্বাসনের জন্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মানবিক কারণে আমরা একটা উদ্যোগ নেব। ঝালকাঠিতে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রেমের সম্পর্ক ভেঙে দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা। দুপুরে নলছিটি উপজেলার বারৈকরণ এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় ক্লাস শেষে বাড়ি ফিরছিল ঝালকাঠি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তা। বাড়ির কাছাকাছি পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে নিহতের পরিবার অভিযোগ, প্রতিবেশী সোহাগের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে দেয় তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে পোস্ট দিয়েছে বা কোপাইছে এটা আমাদের এখনো জানা না। তবে আমরা প্রাণ চেষ্টা করব এই হত্যার পিছনে যে বা যারা জড়িত আমরা তাকে অ্যারেস্ট করব এবং আইন সোপর্দ করব। বাংলার সময়ে আরও থাকছে। পাহাড়ি ঝড়ের দুর্ভোগ থেকে এখনো মুক্তি মেলেনি ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলাবাসীর। প্রতি বছরই ভাঙছে বাঁধ, অপচয় হচ্ছে অর্থ। ভারতের মেঘালয়ের ডাউকি সীমান্তে বন্দর নির্মিত না হয় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের তামাবিল সীমান্তে স্থলবন্দর নির্মিত হয়েছে আগেই। এ বন্দরের সুফল ভারত ভোগ করলেও বাংলাদেশ ভারত থেকে কোনো সুফল পাচ্ছে না। এতে ক্ষোভ বিরাজ করছে বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের স্থলবন্দরের কাজ শেষ হয়ে ইতোমধ্যে উদ্বোধনও হয়ে গেছে।
কিন্তু এখনও ভারতের স্থলবন্দরটি নির্মিত হয়নি। মাত্র কিছুদিন আগে তাদের স্থলবন্দরের কাজ শুরু হয়েছে, যেটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, সেই কাজটি চলমান। 2017 সালের 27 অক্টোবর তৎকালীন অর্থমন্ত্রী ও নৌ পরিবহন মন্ত্রী তামাবিল স্থলবন্দরের উদ্বোধন করেন। একই সময় ভারতের ডাউকিতেও চালুর কথা বন্দর, কিন্তু হয়েছে উল্টো। ভারতে বন্দর নির্মিত না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। তাদের এটা রেডি হয় নাই। আমরা তো প্রথম চাচ্ছিলাম যে ওনাদের এটা রেডি হলে আমাদের পোর্টটা যেন রেডি হয়। এখন তারা যদি এই পোর্টের মর্যাদা রক্ষা করার জন্য হোক, তারা যদি এদিকে পুরাপুরি চালু করে, তাহলে আমাদের জন্য বহুত সুযোগ সুবিধা হয়। ব্যবসায়ীরা জানান, বর্তমানে একতরফাভাবে বাংলাদেশের বন্দরের সুবিধা নিচ্ছে ভারত, কিন্তু বঞ্চিত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। আমরা চাই যে আমার সরকার, ভারত সরকারকে বলুক যে তাড়াতাড়ি পোর্টটা রেডি করার জন্য, এবং তাড়াতাড়ি পোর্টটা রেডি না হলে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। ভারতীয় বন্দর কবে চালু হতে পারে সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই তামাবিল বন্দর কর্তৃপক্ষের কাছে। চালু হওয়ার পরে উপকার হবে ইন্ডিয়ান গাড়ি যেগুলো, এখন আমরা যে দিক দিয়ে গাড়িগুলো ইন্ডিয়ান খালি গাড়িগুলো বের হয় আবার বাংলাদেশে ঢুকে, এগুলো তখন আর এই দিক দিয়ে আর আসবেন না। তখন দুইটা বন্দর একসাথে সংযোগ করা হবে, বন্দরের মাধ্যমে বন্দর গাড়িগুলো আদান প্রদান হবে, পাবলিক প্লেসে আর কোনো গাড়ি যাবে না। বন্দর নির্মাণের পর 200 কোটি টাকা ব্যয়ে সিলেট তামাবিল মহাসড়কের কাজ চলছে দ্রুত গতিতে, কিন্তু ভারতের সড়কের অবস্থা নাজুক বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাদের সড়ক প্রয়োজনের চেয়েও ছোট। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। তামাবিল স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের সমস্যা এবং সমাধানের সুযোগ নিয়ে আলোচনার জন্য সিলেটের আম্বরখানা এলাকা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার আব্দুল আহাদ। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডানে দেখতে পাচ্ছেন মোস্তাফিজুর রহমান, তিনি সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের জয়েন্ট সেক্রেটারি, এবং আমার বাইরে দেখতে পাচ্ছেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ফালাউদ্দিন আলী আহমেদ। আমি শুরুতেই ফালাউদ্দিন ভাই আপনার সঙ্গে কথা বলছি। আপনি প্রতিবেদনটিতে যেমনটি দেখলেন যে তামাবিলে বন্দর নির্মিত হয়েছে আমাদের প্রায় 1.5 বছর আগে, কিন্তু ভারতে এখনও নির্মিত হয়নি। তো এতে করে আপনাদের কি ক্ষতিটা হচ্ছে? আসলে দেখেন, ধন্যবাদ সময় টিভিতে এই ধরনের একটা সময় উপযোগী তথ্যবহুল প্রচার করার জন্য সিলেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং সময় টিভিকে ধন্যবাদ। আসলে হচ্ছে পোর্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের, যাতে গভর্নমেন্ট অবাধে তার পণ্য আমদানি এবং রপ্তানি সমান সুযোগে যাতে করতে পারে। দেখা গেছে যে আমাদের দেশে 2017 সালে পোর্ট নির্মিত হলেও আজকে 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত ইন্ডিয়া তার অবকাঠামোই তৈরি করতে পারে নাই। অথচ বাংলাদেশে অবকাঠামো তৈরি হয়ে পোর্টের যে এক্সট্রা চার্জ আছে, সেই চার্জগুলো ব্যবসায়ীদের উপর ইম্পোজ হয়ে গেছে, অথচ ব্যবসায়ী চার্জ দিচ্ছে, তার সুযোগ সুবিধা পাচ্ছে না। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, কোনো পণ্য আমদানি হলে প্রথম পোর্ট অথরিটি মালটা রিসিভ করবে, তার গভর্নমেন্টের যথাযথ শুল্কায়ন করবে, করে আমদানিকারকের কাছ থেকে তার শুল্কাদি পরিশোধ করবে, তারপরে মাল ছাড়া হবে। কিন্তু দেখা গেছে যে এখানে পোর্টের ডিফারেন্স, সিলেটের জন্য ডিফারেন্স একটা নিয়ম করে ফেলছে। আমদানিকারকদের কাছ থেকে অগ্রিম শুল্ক করা দিয়ে পোর্ট কর্তৃপক্ষ নিচ্ছে, সেটা কিন্তু মোটেও সঠিক না। আমার মতে হচ্ছে যে আসার পরে যতটুক মাল ইম্পোর্ট হবে ততটুকুর ডিউটি যেন গভর্নমেন্ট নেয়, এবং সেখানে গভর্নমেন্ট ব্যাংক বুথ থাকার কথা ছিল। একটা পোর্টের প্রধান শর্ত হচ্ছে যে ব্যাংক বুথ থাকবে, যে ব্যাংক বুথের মাধ্যমে আমদানিকারকরা প্রতিদিনের যেটুক মাল আমদানি হবে সেটুকের আমদানির শুল্কাদি ব্যাংকে জমা দিবে, জমা দিয়ে নিবে। ভারত থেকে আপনারা কি সুবিধা পাচ্ছেন? আমাদের তো একটা করে দেয়া হয়েছে প্রায় 100 কোটি টাকা ব্যয়। ভারত থেকে আপনারা কি পাচ্ছেন এবং আপনারা কি যোগাযোগ করেছেন যে কতদিনের মধ্যে সেটা চালু হতে পারে? ভারত এখন পর্যন্ত তাদের যে স্টেডি গতি 2021 সালের আগে হবে মনে করে আমার মনে হচ্ছে না। এখন পর্যন্ত তারা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে পারে নাই। এবং দেখেন, ভারতে এই পোর্ট না হওয়াতে আমার দেশ থেকে কোনো একটা টাকার পণ্য রপ্তানি হচ্ছে না। রপ্তানি না হতে আমি এই পোর্ট 100 কোটি টাকা দিয়ে তৈরি করেও আমার একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আমি যদি রপ্তানি করতে পারতাম, তো আমাদের এই 7 সিস্টারে আমাদের পণ্যের হিউজ ডিমান্ড ছিল। আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের স্থলবন্দর, শুল্ক বন্দর হচ্ছে গিয়ে সুতারকান্দি, শেওলা সুতারকান্দি, সেখানে কিন্তু তার চেয়ে অধিক পরিমাণে মাল এক্সপোর্ট হচ্ছে, সেখানে কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। তাই আমার বক্তব্য হচ্ছে এখানে যদি ইন্ডিয়া দ্রুত বলতে চাচ্ছেন যে তাদের পোর্ট না হওয়াতে আপনারা ভারতে কোনো পণ্য দিতে পারছেন না, এই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো আপনার সঙ্গে। মুস্তাফিজ ভাই, উনি যেটা বললেন যে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন? ধন্যবাদ সর্বপ্রথম আপনাকে এবং আমার দেশবাসীকে আপনার মাধ্যমে
বিশেষ করে আমার সিলেটবাসীকে আমার সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্পেশালি সময় টিভিকে এই ধরনের সুন্দর কি হচ্ছে আপনি একটু বলেন। ক্ষতিটা হচ্ছে আমাদের যেটা এই লেবার হ্যান্ডেলিং চার্জ, যেটা লেবার হ্যান্ডেলিং চার্জ দেখা গেছে অন্যান্য বর্ডার দিয়ে গাড়ি ভিত্তিক নেওয়া হয়, সেম আমাদের ওখানে এইরকম সেম ইমপ্লিমেন্ট করছে গাড়ি ভিত্তিক লেবার হ্যান্ডেলিং চার্জ। অথচ অন্যান্য বর্ডার দিয়ে একটা গাড়িতে প্রায় 40-45 টন মাল আসে, আমাদের ওখানে দেখা গেল এই ছোটো গাড়ি দিয়ে 60 টন মাল আসে, কিন্তু আমাদের সেম লেবার হ্যান্ডেলিং চার্জ দিতে হচ্ছে। উনি যেটা বললেন যে আপনারা এখন একমুখী বাণিজ্য হচ্ছে, শুধু ভারত থেকে বাংলাদেশে মালামাল আসে কিন্তু বাংলাদেশ থেকে কিছুই যায় না, তো ওখানে আমাদের পণ্যের কেমন ডিমান্ড আছে? আমাদের পণ্যের অনেক ডিমান্ড আছে ওখানে, আমরা ওখানে বারবার সফর করেছি, গিয়েছি, দেখেছি আমাদের অনেক ডিমান্ড আছে। দেখেন আমরা এই শেওলা বন্দর দিয়ে সুতারকান্দি সাইডে পোর্ট থাকার কারণে, যদিও আমাদের ওখানে পোর্ট নাই, কিন্তু অনেক মাল এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্টের চেয়ে এক্সপোর্ট বেশি হচ্ছে, কারণ ওখানে আমাদের শেওলা বন্দর দিয়ে সুযোগ সুবিধা আছে, ইন্ডিয়ান সাইডে সুযোগ সুবিধা থাকার কারণে আমরা এক্সপোর্ট করতে পারছি। সেম যদি আমাদের ওই তামাবিল বর্ডার ডাউকি সাইডে যদি পোর্ট থাকতো তাহলে আমরাও সেম সুযোগ সুবিধা বুক করতে পারতাম এবং আমরা এই এক্সপোর্টের চেয়ে ইম্পোর্টের চেয়ে এক্সপোর্ট বেশি করতে পারতাম। আচ্ছা আচ্ছা, আবারও আসবো। আপনি যেটা বললেন যে ওখানে অনেক চাহিদা, এখন যেমন মেঘালয়ে এখন যে পণ্যগুলো যায় আমাদের দেশের, এই পণ্যগুলো কোন দিকে গিয়ে মেঘালয়ের দিকে যায় এবং কস্টটা কেমন বেড়ে যায়? এই পণ্যটা এখন আমরা শেওলা সুতারকান্দি দিয়ে দিচ্ছি, যেটা পুরো আসাম ঘুরিয়ে তারপর মেঘালয়ে যাচ্ছে। এই অর্ধেক কস্ট কমে যেত, আমার পণ্য আরও আকর্ষণীয়, আরও লো কস্টে ইন্ডিয়ান মানুষের কাছে দিতে পারতাম যদি এইদিকে আমার সরাসরি মেঘালয় দিয়ে সরাসরি করিডোর তৈরি করা যাইতো। তাহলে আরেকটা যে হচ্ছে ইন্ডিয়ান সাইড দেখবেন একটা পোর্ট হয়ে যাচ্ছে, তাদের রাস্তাগুলো এখনও নেরো রয়ে গেছে, যেখানে একটা পোর্টে হাজার হাজার গাড়ি আসা যাওয়া করবে, সেই ধরনের 3 লেন্স 4 লেন্স হওয়া উচিত, সেখানে 2 লেনের রাস্তা ইন্ডিয়া ডেভেলপ করতে পারে না। পাশাপাশি বাংলাদেশে রাস্তা এত স্মুথ না হলে মোটামুটি অবস্থান করে ফেলছে, এটা হয়তো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস লাগতে পারে কার্পেটিং করতে, বাট বাংলাদেশের অবস্থান খুবই ভালো, কিন্তু ইন্ডিয়ান সাইডে সেদিকে তুলনা হয় নাই, ভালো করা উচিত আপনি যেটা বলছেন। হ্যাঁ দর্শক, আপনারা শুনছিলেন, ব্যবসায়ীরা বলছেন যে বাংলাদেশের রাস্তার অনেক উন্নয়ন হচ্ছে এবং আপনারা জানেন যে 200 কোটি টাকা ব্যয়ে সিলেট তামাবিল সড়কের মহাসড়কের কাজ চলছে এবং 6 মাসের মধ্যে সেই সড়কের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু তারা যেমনটি বললেন যে ভারতের রাস্তাটি অনেক ছোট এবং ভাঙাচোরা, সেই রাস্তা দিয়ে বাংলাদেশি যে গাড়িগুলো যাবে পুট হওয়ার পরে সে গাড়িগুলো চলাচল করতে পারবে না এবং তারা বলছেন যে খুব দ্রুত বন্দর সেখানে নির্মাণ করতে হবে এবং তাদের রাস্তা এবং অবকাঠামোর উন্নয়ন করতে হবে। এই ছিল তামিম, আমার কাছে সিলেট থেকে সবশেষ খবর। তামাবিল স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের সমস্যা এবং সমাধানের সুযোগ নিয়ে আলোচনার জন্য সিলেটের আমরখানা এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। কুষ্টিয়ায় ইউনানি ওষুধ খেয়ে শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন। এ ঘটনায় ওষুধ বিক্রেতাকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকার নবাব আলীর বাড়িতে টেলিভিশন দেখতে যান প্রতিবেশী নূর মোহাম্মদ। এ সময় 2 মাস আগে কাশির জন্য আনা ওষুধ পান করেছিলেন নবাব আলী ও তার শিশু মেয়ে শামিমা। প্রতিবেশী নূর মোহাম্মদও একই ওষুধ পান করেন। এতে 3 জনই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূর মোহাম্মদ ও শিশু শামিমা মারা যায়। এ ঘটনায় ওষুধ বিক্রেতা কবিরাজ রাজীবকে আটক করা হয়েছে। হঠাৎই বুক ব্যথা, এরপর শরীর কালচে হয়ে অচেতন হয়ে পড়েছেন রোগীরা। এরপর দ্রুত মারা যাচ্ছেন তারা। রাজশাহীর তানোর উপজেলার বহরইল গ্রামে গেল 1 সপ্তাহে নবজাতক সহ 6 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও 6 জন রোগী। আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে রোগ আতঙ্ক। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন রোগে মারা গেছে, আতঙ্কিত হবার কিছুই নেই। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। গত 26 জানুয়ারি রাজশাহীর তানোর উপজেলার বহরইল গ্রামে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় নুরি বিবি, জোনাব আলী ও একজন নবজাতক। কয়েকদিনের ব্যবধানে ওই গ্রামে মারা যায় আরও 3 জন। রোগীর স্বজনরা বলছেন, হঠাৎই বুক ও পিঠে ব্যথা, খিঁচুনি দিয়ে অসুস্থ হচ্ছেন গ্রামের লোকেরা। বুকে পিঠে ব্যথা, অত্যন্ত ব্যথা, সে আর কথাবার্তা বলতেছে না, অজ্ঞান হয়ে গেছে। এমন
এমন অবস্থায় যে দম বন্ধ হয়ে মরে যাবে এরকম। এদিকের ভাত দিতেও পাচ্ছি না, কাজতেও পাচ্ছি না, এগুলোর তলে থেকে থাকুক। বেলা 12টা থেকে এলে আর বলতে পারবো না, অজ্ঞান হয়ে গেছে। অজানা কারণে গ্রামবাসীর অসুস্থতা ও হঠাৎ একাধিক মৃত্যুর কারণে আতঙ্কিত গ্রামবাসীরা। আধ ঘন্টার ভিতরে আসতে আসতে দেখছি যে আমার ফুফু মারা গেছে। তো এটা আশঙ্কাজনক। কি অসুখ আমরা বুঝতে পারছি না। এরকম যে হঠাৎ যে মারা যাবে স্বপ্নে তো কেউ ভাবতে পারছেন। 10টা মিনিটও সময় দিল না, সাথে সাথে টলে পড়ে শেষ। জেলা সিভিল সার্জন বলছেন, অল্প সময়ে একাধিক মৃত্যুর কারণে গণহিস্টোরিয়ায় ভুগছেন গ্রামবাসী। অল্প সময়ের ভিতরে অল্প একটু জায়গার ভিতর 5টা লোক মারা গেল। এর থেকে তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে। এই আতঙ্কে তারা তাদের বুক ধরপাড়ানি এই সমস্ত শুরু হয়েছে। তারা হাসপাতালে ভর্তি হয়েছে, ইসিজি করে দেখছে তাদের কোনো অসুবিধা নেই। তবে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিদর্শনকারী দলটির প্রধান জানিয়েছেন, অধিকতর তদন্তে হাসপাতালে ভর্তি রোগীদের রক্ত ও বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। তাদের মধ্যে আলাদা করে কোনো রোগ নাই, যে কারণে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তারপরও আমরা অধিকতর তদন্তের স্বার্থে পুরো এলাকায় সম্পূর্ণভাবে দেখব। এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রাকিবুল হাসান। সময় সংবাদ, রাজশাহী। ডাক্তার সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দ্বীপ জেলা ভোলার চিকিৎসা সেবা। জেলার 20 লাখ মানুষের স্বাস্থ্যসেবা আছেন মাত্র 57 জন ডাক্তার। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপকূলীয় এই জেলার বাসিন্দারা। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। 60-এর দশকে প্রতিষ্ঠিত ভোলা সদর হাসপাতালটি 1998 সালে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা হয়। কাগজে কলমে উন্নীত হলেও জনবল কাঠামো বৃদ্ধি না করায় জনগণ কাঙ্ক্ষিত সেবা পায়নি কোনোদিনই। 22 জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে আছেন মাত্র 8 জন। এই চিকিৎসকরাই প্রতিদিন ইনডোর আউটডোর মিলে সহস্রাধিক রোগীর নামমাত্র সেবা দিয়ে থাকেন। একই অবস্থা জেলার বাকি 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় মোট 209 জন চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে 6 জন চিকিৎসক অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ও প্রেষণে থাকায় 51 জন চিকিৎসকের উপর ভরসা রাখতে হচ্ছে পুরো জেলাবাসীকে। একটা বেডে 2 জন করে রোগী, যতগুলা বেড থাকা দরকার ওই বেডগুলোও নাই। 2 থেকে 3 জন ডাক্তার দিয়ে এখানে চিকিৎসা করা হয়। হার্টের স্পেশালিস্ট কোনো ডাক্তার ভোলা সদর হাসপাতালে নেই। দিনের পর দিন চিকিৎসক সংকট থাকায় এখানকার মানুষ একদিকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বৈষম্যের শিকার হচ্ছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। মফস্বলে যে সকল হাসপাতালগুলি আছে সেই হাসপাতালের নির্ধারিত যেই পোস্ট আছে সেই পোস্টে অনতিবিলম্বে ডাক্তার নিয়োগ করা হোক। এখানে যাদেরকে পোস্টিং দেওয়া হবে তাদেরকে যেন কোনোভাবেই এখান থেকে তারা বদলিয়ে না যেতে পারে। ডাক্তার সংকটে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না স্বীকার করে এই চিকিৎসক জানান, স্বল্প জনবল দিয়েই তারা চিকিৎসা সেবা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। যতটুকু জনবল আছে এই জনবল দিয়ে স্বাস্থ্য সেবাটাকে টিকিয়ে রাখার জন্য, এবং সেটা আমরা এক একজন তাদের পরিশ্রম দ্বিগুণ তিনগুণের মাধ্যমে আমরা এটা চেষ্টা করি এটা যাতে কন্টিনিউ করে। সিভিল সার্জন জানান, রোগীদের প্রত্যাশা পূরণে চেষ্টা অব্যাহত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি প্রতি মাসেই অবহিত করি, আমি চিঠির মাধ্যমে অবহিত করেছি। আবার সদর হাসপাতাল ও 6টি উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতিদিন প্রায় 3000 রোগী সেবা নিয়ে থাকেন। সময় সংবাদ, ভোলা। চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশের আত্মহত্যার প্ররোচনার মামলায় স্ত্রী তানজিলা মিতুর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ইমরান এ সংক্রান্ত আদেশ দেন। এর আগে গ্রেফতার তানজিলাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড করে পুলিশ। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত বুধবার রাতে শরীরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে আত্মহত্যা করে চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশ। আগে নিজের পরিণতির জন্য স্ত্রী ডাক্তার মিতু এবং শাশুড়িকে দায়ী করে ফেসবুকে পোস্ট দেন। তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় স্ত্রী মিতুকে গ্রেফতার করে পুলিশ। পরে সে সহ 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিশু হালিমা খাতুন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হালিমার মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়ে শিশু হালিমাকে হত্যা করে আপন চাচা। অভিযুক্ত হেলাল মিয়া সহ 2 জনকে আটক করা হয়েছে। সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি জানান, গত শনিবার শহরের ভাদুঘর এলাকা থেকে রাজমিস্ত্রি আমির হোসেনের 3 বছরের শিশু মেয়ে হালিমা খাতুনের লাশ উদ্ধার করা হয়। এরপর ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে শিশুটির আপন চাচা হেলাল মিয়া হত্যার কথা স্বীকার করে। পুলিশের দাবি, বেশ কিছুদিন আগে হালিমার মা খাদিজাকে কুপ্রস্তাব দেয় দেবর হেলাল মিয়া।
বিষয়টি নিয়ে দুজনের সঙ্গে ঝগড়া হয়। এর প্রতিশোধ হিসেবে ভাইয়ের মেয়ে হালিমা খাতুনকে হত্যা করা হয় বলে জানায় হেলাল। নতুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার পরও পাহাড়ি ঢলের দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলাবাসীর। পানির ধারণ ক্ষমতা না থাকায় প্রতি বছরই বাড়ছে বাঁধ, আবার সেই ভাঙন মেরামতে ঢালা হচ্ছে রাষ্ট্রের অর্থ। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতের মোনা রিপোর্ট। বছরের পর বছর বর্ষা এলেই ফেনীর মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যেত পরশুরাম ফুলগাজীর বিস্তীর্ণ ও ফেনী সদর এবং ছাগলনাইয়ার আংশিক এলাকা। এর স্থায়ী সমাধানে 2006 থেকে 2012 সাল পর্যন্ত পর্যায়ক্রমে 140 কোটি টাকা ব্যয় মুহুরী ও কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের নতুন বাঁধের নির্মাণ কাজ শেষ করা হয়। কিন্তু নতুন বাঁধ দেওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের হিসেব মতেই গত 6 বছরে বর্ষা মৌসুমে 29 দফা পাহাড়ি ঢলের চাপে বাঁধ ভেঙেছে 108টি জায়গায়, আর এই ভাঙন মেরামতে ব্যয় হয়েছে 12.5 কোটি টাকারও বেশি। পুরা রাস্তাঘাট কালভার্ট ব্রিজ পুরা আমাদের ক্ষতি হইতেছে। সাধারণ করে বান্ধি যায় ওই বান্ধা আমরা ঠিকই না, বারবার কাজ করাতে তারা কমিশন পাইতেছে এবং ঘোষ খাইতেছে, এটা তাদেরই ভাব, আমাদের কোনো আমরা ক্ষতিগ্রস্ত। পানি উন্নয়ন বোর্ড বলছে সম্প্রসারণ করে নতুন বাঁধ ছাড়া ভাঙন রোধ সম্ভব নয়। উজান থেকে যে পানিটা আসতেছে সেটা এই বাঁধের 2 বাঁধ এটাকে মাঝে ধারণ করতে পারছে না। এই বাঁধকে যদি আমরা দূরে সরাই পানি যাওয়ার পথ না করি তাহলে এই বাঁধ ভাঙা রোধ করা যাবে না। 2017 সালে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কারিগরি কমিটির একটি নতুন প্রকল্পের সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ফাইলবন্দি রয়েছে। মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রান্তিক সুবিধাভোগী স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরাও মনে করেন এই নদীর 2 তীরের প্রয়োজনীয় অংশে সম্প্রসারণ করে নতুন বাঁধ দেয়াই সুফলভোগের একমাত্র স্থায়ী সমাধান। আর এই জন্য নতুন সরকারকেই বিস্তারিত কার্যকর সমীক্ষা শেষে সম্প্রসারিত বাঁধের উদ্যোগ নিতে হবে। ফুলগাজীর দেওরপাড়া থেকে বখতের মুন্না, সময় সংবাদ, ফেনী। বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত 12 ছাত্রলীগ নেতার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় শোক সভা করা হয়েছে। সকালে জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মুক্তাদির চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। 2011 সালের 4 ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে ফেরার পথে ফরিদপুরের ভাঙা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন জেলা ছাত্রলীগের 12 নেতা। জামালপুরের সরিষাবাড়িতে কেবল টিভি নেটওয়ার্ক চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কোয়াব নেতারা। দুপুরে শহরের কোয়াব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় কোয়াব নেতারা অভিযোগ করেন শতকরা 10 টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে রোববার দুপুরে উপজেলা কেবল টিভি নেটওয়ার্ক কন্ট্রোল রুমে তালা ঝুলিয়ে দেয় পৌর মেয়র মোহাম্মদ রকনুজ্জামান। এ সময় কন্ট্রোল রুম থেকে সব ধরনের যন্ত্রপাতি নিয়ে যান মেয়র। এতে বন্ধ হয়ে যায় সরিষাবাড়ি উপজেলার টেলিভিশন সম্প্রচার কার্যক্রম। অবিলম্বে কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় নেটওয়ার্ক চালুর দাবি জানান তারা। ময়মনসিংহে চলছে মাসব্যাপী পুষ্পমেলা। নগরীর টাউন হল মাঠে বাহারি ফুলের এ মেলায় সকাল থেকে আসতে থাকে নানা শ্রেণী পেশা ও বয়সী মানুষজন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে মেলা প্রাঙ্গণ। এবারের মেলায় গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ দেশি বিদেশি শতাধিক ফুল গাছের চারা সংগ্রহ করছেন নার্সারি মালিকরা। সিটি কর্পোরেশন আয়োজিত এ মেলার 20টি স্টলে শোভা পাচ্ছে বাহারি ফুল। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উচ্চ আদালতের নির্দেশের 2.5 বছর পর কর্ণফুলী নদীর দুপাড় দখলমুক্ত করতে অভিযান। গুড়িয়ে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা, স্থায়ী সমাধানের পরামর্শ। নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সাহসিকতার জন্য পুলিশ সপ্তাহে পদক পেলেন 349 জন। কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ। 1 যুগ পর নাইকো দুর্নীতি মামলার নথি চাওয়ায় আইনজীবীদের বাগবিতণ্ডা। রোহিঙ্গাদের কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে কক্সবাজার। নানামুখী সমস্যায় স্থানীয়রা ক্যাম্প পরিদর্শনে ইউনিসেফের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।
এবং ঝালকাঠিতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা, প্রেমের সম্পর্ক ভাঙার জের অভিযোগ স্বজনদের, অভিযুক্তকে গ্রেফতারে মাঠে পুলিশ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।